প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া এসব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। মোবাইলে পরিচয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিংবা বাসা ভাড়া দেয়া হবে এমন নানা পন্থায় অর্থ লুটে নিচ্ছে সংঘবদ্ধ নারী চক্র। সম্প্রতি ময়মনসিংহে বেশ আলোচনা এসেছে অপরাধের এই ধরনটি। একাধিক ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে পুরো এলাকায়। তবে লোকলজ্জার ভয়ে মুখ খুলছেন না অধিকাংশ ভুক্তভোগী। বেশ কয়েকটি ঘটনায় ভুক্তভোগী পুলিশের শরণাপন্ন হলে সামনে আসে এই বিষয়টি। এ পর্যন্ত পুলিশের 4টি ঘটনায় অভিযান চালিয়ে গ্রেফতারও করেছে নারী পুরুষ সহ কয়েকজনকে। কিভাবে তৈরি করা হচ্ছে প্রতারণার এই ফাঁদ, কারা জড়িত এমন কর্মকাণ্ডে, অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ময়মনসিংহে ফেসবুকে টু লেট বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে গিয়ে এভাবেই নির্যাতনের শিকার হয় এক ছাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য দেখে আটকে ওঠে মানুষ। ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারে এ ঘটনা ঘটে। ফেসবুকে টু লেট বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গেলে একটি নারী চক্র তাকে আটকে রেখে মারধর করে। এরপর তার মোবাইল, ল্যাপটপ আর নগদ 25,000 টাকা ছিনিয়ে নেয়। তারা হাজব্যান্ড ওয়াইফ থাকে, একটু ব্যাচেলর সাবজেক্ট দিবে থাকবেন। আমি তাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করি, তাদের বাসায় তারা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাদের যে রুমটা ফাঁকা আছে ওইটাতে আমাকে তারা ঢুকায় যে এই রুমটা ভাইয়া দেখো। তো আমি যখন রুমে ঢুকি, রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরও 4জন ছেলে আর 4জন মেয়ে তারা বের হয় এখান থেকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে, না হলে আমাকে মেরে ফেলবে। এই চক্রটি নগরীর গুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারে আবাসিক শিক্ষার্থীদের টার্গেট করে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেয়। এরপর কৌশলে সেখানে ডেকে নেয় আগ্রহী ভাড়াটিয়াকে, অথচ তারা নিজেরাই ভাড়াটিয়া। ইন্টার পরীক্ষা মতো দিল, হেরা চলাফেরাতে এরকম সাধারণভাবে চলতো, মানুষ চলতো। তারা যা করতো বাইরেই করতো না, তারা তাদের বাড়া দেওয়া হয়েছে, তারা বাইরে যাইতো, তাকে তো কোনো বাধা দেওয়া যেত না যে কেলে যাচ্ছে কি সমস্যা, তারা থাকতো, বাধা থাকতো। অভিযোগ পেয়ে গত 14 সেপ্টেম্বর ফখরুজ্জামান টাওয়ারে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটক করে প্রতারক চক্রের 2 নারীকে, দুজনের বাড়ি কিশোরগঞ্জে। ময়মনসিংহের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী তারা। নিয়মিত অনলাইনে বিলাসী জীবনের ভিডিও দিতেন তারা, যা দেখে আকৃষ্ট হতো অনেকে। গত 22 জুন এমনই আরেকটি ঘটনা ঘটে ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকায়। সৌদি প্রবাসী এক যুবক তার বন্ধুকে সাথে নিয়ে দাওয়াত খেতে যান পূর্ব পরিচিত এক নারীর বাসায়, যার সাথে পরিচয় হয়েছিল মোবাইল ফোনে। এরপর তাকে আটকে চলে নির্যাতন, তোলা হয় আপত্তিকর ছবি, ছিনিয়ে নেওয়া হয় সাথে থাকা 14,000 রিয়াল ও নগদ টাকা। বন্দি অবস্থা থেকে মুক্তি পেয়ে পুলিশকে জানালে আটক করা হয় এক নারীকে। প্রবাসে কষ্টার্জিত অর্থ হারিয়ে ভুক্তভোগী ওই যুবক আবারও ফিরে যান সৌদি আরবে। অস্ত্রপাতি দিয়ে আমার একটাই হেলা হয়েছে, একটা বাজার পরে আমার আপত্তিকর কিছু, মানে আপত্তিকর বলতে হুমকি দামকে দিয়া কিছু ভিডিও করে রাখছে। ভিডিও করে পরে যা সত্য মানে কিছু ছুরি আর চাবাড়ি ছিল এগুলো দূরছিল। ময়মনসিংহ শহরে 3 জন ছিনতাইকারী মিলে আমার সাথে থাকা 14,000 রিয়াল, নগদ বাংলাদেশি টাকা, টোটাল 4.5 লাখ টাকার মতো থাকে। সব টাকা নিয়ে যায়। আমি থানায় যাই, থানার সহযোগিতায় 3 জন আসামি, 3 জন ছিনতাইকারী গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসব ঘটনার পরই সামনে এসেছে শিক্ষানগরী ময়মনসিংহের আবাসিক শিক্ষার্থী ও প্রবাসীদের টার্গেট করে বিভিন্ন কায়দায় অপরাধ চক্রের তৎপরতার তথ্য। অধিকাংশ ক্ষেত্রে যারা মেয়েরা এই হানি ট্র্যাপের সাথে জড়িত, তারা তাদের লাইফস্টাইলটা অনেকটা অভিজাত শ্রেণীর মেয়েদের মতন জীবনযাপন করে। তাদের পোশাক, কথাবার্তা, তারপরে তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত। এটার অন্যতম কারণ হলো একটা ফাঁদ। এই ফাঁদে যাতে অভিজাত শ্রেণীর মানুষ বা পুরুষ যারা আছেন বা যারা টাকা পয়সার আছেন তারা যেন সহজে এই ফাঁদে পড়তে পারেন। এই কারণে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে তারা তাদের বিভিন্ন ধরনের ছবি দিচ্ছে বা তাদের অ্যাকাউন্টগুলো শেয়ার করছে। এইভাবে হলো সে তাদের হলো ভিকটিমদেরকে তারা টার্গেট করছে। এই ধরনের হানি ট্র্যাপে হওয়ার উদ্দেশ্য হলো যারা এগুলো মানে অপকর্মের সাথে জড়িত তারা মোটামুটি তারা সকালে শিক্ষিত,
কিন্তু শিক্ষিত হওয়ার কারণে হয়তো বেকারত্বের কারণে তারা এই পেশাটাকে বেছে নিয়েছে, এই অপরাধটাকে তারা পেশা হিসেবে বেছে নিয়েছে। দর্শক, প্রতিবেদনে আমরা দেখছিলাম কিভাবে হানি ট্র্যাপে ধরাশায়ী হচ্ছে ভুক্তভোগীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে হাজির হয়েছেন ময়মনসিংহ ব্যুরো চিফ হুসাইন শাহিদ। শাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিনে। আমরা দেখছিলাম প্রতিবেদনে যে এই নারীরা নানা ছলে বলে কৌশলে আসলে ভুক্তভোগীদেরকে আকৃষ্ট করছেন। তারা কি পেশাদার অপরাধী? কিভাবে জড়াচ্ছেন এই চক্রের সাথে? ধন্যবাদ। আসলে এখানে যারা যুক্ত হচ্ছেন, যেসব নারীরা এইসব কাজ করছেন, এক একজনের এক এক ধরনের পিছনের গল্পগুলো থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এই মুহূর্তে আমি যখন দেখছি যে কলেজ পড়ুয়া কিংবা ইউনিভার্সিটি পড়ুয়া যে মেয়েরা এটার সাথে যুক্ত হচ্ছেন, তাদের একটি বড় অংশই হচ্ছে যে আসলে যে বর্তমান যে বিলাসী জীবনযাপন, যে ভালো একটি মোবাইল থাকবে, তারপরে ভালো জায়গায় খেতে যাবে, পোশাক পরিচ্ছদে একটু আধুনিক থাকবে। তো এই যে বড়লোক সাজার যে ইচ্ছা, কিন্তু বড়লোক হওয়ার ইচ্ছাটা এখানে আসছে পরে। আগে হচ্ছে বড়লোক সাজার যে একটা ভূত মাথায় চাপে, যে আমাকে দেখতে যেন খুবই স্মার্ট মনে হয়, আমার জীবনধারার যেসব বিষয় আমি ব্যবহার করছি এগুলো যেন মনে হয় আমি খুবই বড়লোক একজন মানুষ। এই বড়লোক সাজার চেষ্টা থেকে কিন্তু তারা এই ফাঁদে পা দেয়, নিজেদেরকে সেই জায়গাটিতে নিয়ে যায়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু তার এটাই হয়ে যায় উপার্জনের অন্যতম একটি রাস্তা। তো এইভাবেই তারা মূলত যুক্ত হচ্ছে এই অপরাধের সাথে। অনেক কষ্ট না করে তারা আসলে সহজে সিঁড়ি বেয়ে চাইছেন, অপরাধের সিঁড়ি বেয়ে চাইছেন যে সমাজের উচ্চতর শ্রেণীতে যাতে তারা পৌঁছে দিতে পারেন, এমনটাই কি? হ্যাঁ, অনেকটা এরকম। তবে এইখানে আরেকটি বিষয় কাজ করে যে সার্কেলের সাথে সে চলছে, যে মেয়েদের সাথে সে চলছে, বা যে অন্যান্য যে যারা তার মেসে থাকছে কিংবা বাসায় থাকছে, যখন দেখে যে খুব সহজেই একটা ছেলের সাথে কথা বললাম, তারপর সেই ছেলের কাছ থেকে কিছু টাকা আমি আদায় করে নিচ্ছে এবং এর জন্য আমার কোনো শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না, এই জায়গা থেকে কিন্তু অনেকে আস্তে আস্তে আগ্রহী হয়। এবং খুব মানে অনেক সময় দেখা যায় কি যে খুবই যে একটু এক্সপেরিমেন্ট করে না, যে দেখি আমিও পারি কিনা, বা আমিও কোনো ছেলের সাথে একটু কথা বলি, বা আমিও কারোর সাথে এই ধরনের রিলেশনে যাওয়ার চেষ্টা করি, এবং পরবর্তীতে যদি আমি কিছু সুবিধা আদায় করতে পারি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা একদমই মানে গুরুতর অপরাধের দিকে তারা নিজেদেরকে নিয়ে যায়। এই যে তারা যে নিয়ে যাচ্ছে এটা তারা টের পায় না। প্রথমে এই অংশটা কিন্তু একটা বড় অংশ, এবং সেই জায়গা থেকে যে আমি বিলাসী জীবনযাপন করব, বা আমাকে দেখে যেন আমার সহপাঠীরা কিংবা অন্যান্য যাদের সাথে আমি চলাফেরা করি তারা যেন মনে করে যে না, এ হচ্ছে যে খুবই স্মার্ট এবং তার অনেক টাকা পয়সা আছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক বড়, মানে এই ধরনের একটু মানে বড়লোকি দেখানোর যে ইচ্ছা, দর্শনধারী হওয়ার একটা চেষ্টা তাদের মধ্যে থাকে। এই যে বলছিলেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ছেলে, বা আসলে তারাই পরবর্তীতে ভুক্তভোগী হয়ে ওঠেন, এই মানুষগুলোর সাথে যোগাযোগের চেষ্টা করে, কারা এই ফাঁদে পা দেন মূলত? এখন যেটি হয়েছে যে বেশিরভাগই হচ্ছে যে অনলাইন নির্ভর, ফেসবুক, তারপরে হচ্ছে টিকটক বা বিভিন্ন জায়গায় এই যে তারা ছবি দেখছেন, আমি তাদের টার্গেট কিন্তু থাকে যে হচ্ছে যারা একটু বুঝে কম, এ ধরনের যারা ছেলেরা আছে কিংবা যাদের প্রচুর সময় আছে কিন্তু সময় দেওয়ার মানুষ তাদের কাছে নেই, এই ধরনের লোকদের কিন্তু তারা খুঁজে, অর্থবিত্তটাও নিশ্চয়ই গুরুত্ব পায়। অর্থবিত্তটা এখানে গুরুত্বপূর্ণ। যেমন আমি যখন একটা মেয়ে যখন কোনো একটা ছেলেকে সে তার শিকারে পরিণত করতে চাচ্ছে, তখন সেই মেয়েটি তার সাথে অনলাইনে কিংবা ফোনে কিংবা ভিডিও কলে যুক্ত হচ্ছে, এবং সেই জায়গায় ছেলেটিকে আকৃষ্ট করার জন্য যে এখন যে ধরনের ট্রেন্ড চলে, যেমন ধরেন শাপলা ফুলের যে বিল রয়েছে সেখানে গিয়ে ছবি তুলছে, টিকটক করছে, কাশবন দেখে তার মন উদাস হচ্ছে, এই ধরনের যে বিষয় যেগুলো তারা দেখে এসেছে, যে এগুলো খুব বড় পর্যায়ের যারা খুব স্ট্যাটাস যাদের আছে তারাই এইসব নিয়ে বিলাসিতা করে বা এইসব নিয়ে কথা বলে, ফেসবুকে আসে। তো দেখা যায় কি এই যে নারীরা আছে তারা কিন্তু
এই বিষয়টাকে নেয়। তো যখন একজন দেখতে পায় যে না এই মেয়েটা সে ভালো ভালো রেস্তোরাঁয় খাচ্ছে, তার পোশাক পরিচ্ছদ ভালো, সে এই লেখক বা এই বই বা এই ধরনের যে ধরনের স্ট্যাটাসগুলো থাকে, যে আকাশ দেখলেই তার মন উদাস হয়ে যাচ্ছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এসব দেখে ছেলেরা মনে করে যে না আসলে একটি ভালো মেয়ে বা তার সাথে সম্পর্কে জড়ানো যায়। ঠিক এই যে পোস্টার তারা নিজেদের সামনে তৈরি করে, সেই পোস্টারে কিন্তু বিভ্রান্ত হয় সাধারণ মানুষ, এবং সেই বিভ্রান্ত থেকেই সে যায় যে মেয়েটার সাথে একটু কথা বলি, যদি আমাকে পাত্তা দেয়। কিন্তু আসলে সে তো তার পাত্তা পাওয়ার জন্যই এইগুলো করছে। তো বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মেয়েরা যেভাবে চলাফেরা করে বা একজন মেয়েকে যেভাবে সম্ভ্রান্ত পরিবারের মনে হয়, যেগুলো সিমটম হিসেবে আমরা মানদণ্ড দাঁড় করিয়েছি অনলাইনে, সেই বিষয়গুলো কিন্তু এই মেয়েরা ফলো করছে এবং সেটি দেখে আকৃষ্ট হচ্ছে ছেলেরা, এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা এই ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছে, হয়তো টের পাচ্ছে না, কিন্তু যখন ভুক্তভোগী হচ্ছে তখন টের পাচ্ছে। আচ্ছা, অনলাইনে টোপ ফেলা, আসলে আপনি যেটি বোঝাতে চাইলেন যে অনলাইনে টোপ ফেলা বিষয়টা, আর সেখানে একটি বিলাসী জীবনযাপনের ছাপ রেখে তারা মূলত আকৃষ্ট করতে চান এবং এই ভুক্তভোগীরা পরবর্তীতে বিপদে পড়ে। একটু জানতে চাচ্ছিলাম যে যারা, অর্থাৎ যেই নারীরা এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছেন, আপনি বলছিলেন যে তাদের কেউ কেউ কলেজের শিক্ষার্থী, কেউ কেউ হয়তো ইউনিভার্সিটির শিক্ষার্থী, তারা এই জায়গায় কিভাবে পৌঁছাচ্ছেন, তাদের পেছনের গল্পটা কেমন? তারা আসলে যে এই জায়গায় যে পৌঁছাচ্ছেন বা যেটা আপনি বলতে চাচ্ছেন যে তারা কেন এটি করছে, তাদের কাজ তো হচ্ছে পড়াশোনা করা। তো পড়াশোনা করার সময় সে পড়বে, কলেজে যাবে কিংবা তাদের প্রাইভেটে যাবে বা এই ধরনের, কিন্তু সেই জায়গা থেকে তারা এটা আসছে হচ্ছে যে সার্কেল, যে সে কোন সার্কেলে মিশছে, তার আশপাশের যে বন্ধুরা তারা কারা। এবং এই যে আমি শুরুতে একটা বলেছিলাম যে সম্ভ্রান্ত পরিবারের কিংবা বড়লোক সাজার যে চেষ্টা, এখন যদি আমি বড়লোক সাজার চেষ্টা করি, আমার হাতে একটা আইফোন দরকার, তো সেই আইফোনটা আমার কেনার মতো আমার সক্ষমতা নাই। সেই জায়গায় আমি প্রতারণার আশ্রয় নিয়ে যদি আমি সেই আমার চাহিদাটা পূরণ করতে পারি, তাহলে সেটি দেখেই কিন্তু আমি নিজেকে আরও মানে ক্লাসের জায়গায় নিয়ে যেতে পারি। কারণ তাদের যে টার্গেট যাদেরকে করছেন তারা, যে তাদের টাকা আছে, পয়সা আছে এবং যারা তাদেরকে দিয়ে খরচ করানো যাবে, এখন সেই জায়গায় তার সমসাময়িক বা তার যে লেভেল, সেই লেভেলে পৌঁছাতে হলে তো তার পোশাক পরিচ্ছদ এবং জীবন চলার যে নানা অনুষঙ্গগুলো থাকে, সেইগুলো ওই মানের হতে হবে। সেগুলো অর্জন করতে যখন তারা পারছে না, কারণ তার কাছে তো পয়সা নেই বা বাবা মার কাছে সেটি চাইতে পারছে না, তখন এই চাহিদা তো তার পূরণ করতে হবে। তো এইরকম জায়গা থেকে বা এরকম চাহিদা থেকে কিন্তু তারা আস্তে আস্তে এই ধরনের কাজে জড়িয়ে পরে একেবারেই অপরাধী হিসেবে তাদেরকে দেখা যায় আর কি। অর্থাৎ গরিবের ঘোড়া রোগের মতো অনেকটা লোভ থেকেই এ ধরনের কার্যক্রমে জড়িয়ে পড়ছেন নারীরা। শাহিদ, আপনাকে এই পর্যায়ে একটু থামাতে হচ্ছে। দর্শক, আমরা শুনছিলাম হানি ট্র্যাপের অন্তরালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চক্রের খবর। এর আরও গভীরে জানবো একটা বিরতির পর। দর্শক, স্বাগত ক্রাইম সিনে। শুধু আবাসিক শিক্ষার্থী ও প্রবাসীদের টার্গেট করা, নাকি তাদের জাল আরও বিস্তৃত? কারা হচ্ছেন ভুক্তভোগী? অনুসন্ধানে মিলেছে আরও ভয়ঙ্কর তথ্য। শুধু শহরে নয়, এসব চক্রের জাল ছড়িয়ে আছে গ্রামগঞ্জের হাট বাজারেও। প্রথমে টার্গেট করা ব্যক্তির সম্পর্কে নেওয়া হয় খোঁজ খবর, তারপর নারীদের দিয়ে কৌশলে আনা হয় শহরের নির্দিষ্ট ফ্ল্যাটে। টাকা দিয়ে মুক্তি পেলেও নিস্তার মেলে না। পরবর্তীতে বিভিন্ন সময়ে ফোনে হুমকি দিয়ে বারবার টাকা আদায়ের প্রমাণও মিলেছে অনুসন্ধানে। ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। নদের এক পারে শহর, আরেক পারে চর এলাকা। গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যেতে থাকলে চোখে পড়বে এমন নির্মল পরিবেশ। তবে এমন শান্ত নিবিড় গ্রামের বাসিন্দারা হচ্ছেন হানি ট্র্যাপের মাধ্যমে প্রতারণার শিকার। স্থানীয় বাজারের এক ব্যবসায়ীর সাথে ফোনে পরিচয় হয় এক নারীর। গত 18 আগস্ট শহরের গোয়ালকান্দি এলাকায় তার সাথে দেখা করতে আসেন ওই ব্যবসায়ী। কৌশলে একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে আটকে দেয়া হয় তাকে। এক পর্যায়ে হঠাৎ হাজির হয় পুলিশ, কিন্তু সত্যিকারের পুলিশ নয়। ভয় দেখাতে চক্রের সদস্যরাই পুলিশ সেজে আসে টাকা আদায় করতে, যা পরিকল্পনারই অংশ। সাথে আছে হ্যান্ডকাপাতে
আর মানে বলতে ঢুকাই গাড়ি কালার ধরেছে হতেছে আমরা দিবির লোক ওই 999 ফোন দিছে পরে এই কারণে আছি তোরা আইনু খারাপ কাজ করবার লেগে আসিস মুকুন সর তার 2-3টা দিছে আমার দেওয়ার পরে করতেছে ওই পরে মেয়ের এইবার করতেছে ওই তোরা কিন্তু খারাপ কাজ করছে না পরে মেয়ে কর স্যার বাসাতে আইসে আমরা খারাপ কাজে লিপ্ত হয়েছি এটা কি তাহার কাছে বললে পরে আমার আরও সরতার ভাষা শুরু করছে খুললে 2-3টা সরতার ভাষা দেয় পরে করতেছে খোল শার্ট খুল ভিডিও করুন তোরা পরে আমি খুলবার চাই না মারে পরে হ্যান্ডকাপ লাগাইছে আর তো 2,07,000 টাকায় আপাতত রেহাই পান ওই ব্যবসায়ী। তবে আরও টাকা আদায়ে অব্যাহত থাকে ব্ল্যাকমেইল। ফোনে ক্রমাগত দেয়া হয় হুমকি ধামকি। তুমি কি দিবা নাকি দিবা না এটা কও না তো কাহিনী শুনছ না। আচ্ছা তাহলে আজকে দিন সময় আমার দিন তাহলে একটু তোমার আর একদিন আমি সময় দেবো না তার একটা দিন একটু সময় দিন স্যার তোমার আমি বিস্তারিত তথ্য আমি নিচ্ছি না তোমার কাছে লোক যাবো রাত্রের মধ্যেই তুমি ম্যানেজ করো আমি ফোন দিয়ে দিতেছি তোমার যাবো নি। এদিকে গত 19 সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আকোয়া জুবলি কোয়ার্টার মোড়ে এই ভবনে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। আটক করা হয় 5 জনকে। পুলিশ বলছে চক্রটি নিয়মিত হানি ট্র্যাপের কাজে জড়িত ছিল। অভিযানে উদ্ধার হয় মাদক, ওয়াকিটকি, মোবাইল সেট। আগে তারা মাদকের চালান এনে বিক্রি করতো, এখন হচ্ছে নারীর ব্যবসা করে মানুষদেরকে ডেকে ডেকে ফোনে বা অনলাইনে তারা মানুষ এনে আপনার ওখানে ওই নারীদের দ্বারা বায়াস্ট করে, কিন্তু নারীদের সাথে তাদের ফিজিক্যাল কানেকশনে যেতে দেয় না। ওর আগেই তারা ওকিটকি নিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে 2-3 জন আবার হাজির হয় সাথে সাথে যে আমরা পুলিশ, তখন তারা দেখা যাচ্ছে যে পুলিশে নিয়ে যাবে, তখন আবার ওদেরকে ওই যারা টেপে পড়ে হাতে পায়ে ধরা শুরু করে। তখন একটা মিউচুয়ালির ভিত্তিতে যে ঠিক আছে যা নিচে এখন আমাদেরকে যেতে দাও, তখন আস্তে উঠে আবার ওই গেট দিয়ে তাদেরকে বের করে দেয়। মাদক ব্যবসাটা না করতে পেরে এখন অপরাধের ধরন চেঞ্জ করে তারা এই প্রতারণার ফাঁদ, যেটাকে বর্তমান আপনার হানি ট্র্যাপ এই শব্দটা তারা এইভাবে চালাচ্ছিল। এক যুবককে অপহরণ করার এই দৃশ্যটি নগরীর আকোয়া এলাকার। গত 8 এপ্রিলের সিসিটিভির এই ফুটেজে সবুজ রঙের গেঞ্জি পরা ব্যক্তিকে চিহ্নিত করে জেলা পুলিশ। নুরুদ্দিন আকন্দ নামের এই ব্যক্তির নামে রয়েছে হত্যা, অস্ত্র, অপহরণ করে মুক্তিপণ আদায় ও মাদকসহ 17টি মামলা। এরপর গত 2 জুন এক প্রাইভেট কার চালককে মাসকান্দা এলাকা থেকে অপহরণের পর জোর করে নারীর সাথে ছবি তুলে মুক্তিপণ আদায়ের ঘটনায় নুরুদ্দিন আকন্দের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে জেলখানায় পাঠায়। ঘরের মধ্যে ঢোকানোর পরে এই ঘরে আরেকটা মেয়ে তার পাশাপাশি বসাইয়ে তার ছবি তোলা হয়েছে। ছবি তুলে এবং বলছে যে তুই যদি আমাদের দাবি মতো আমাদের টাকাগুলো না দিস, তাহলে আমরা এই তথ্যটা তোর পরিবারের কাছে পাঠিয়ে দেবো, তোর সামাজিক জীবনটা আমরা নষ্ট করে দেবো, তুই যাতে স্বাভাবিক চলাফেরা না করতে পারো। ভিকটিম নিরুপায় হয়ে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে এবং ফ্যামিলির সাথে যোগাযোগ করে নগদ থেকে 9,000 টাকা এবং বিকাশ থেকে 31,000 টাকা, মোট 40,000 টাকা এদেরকে দেয়। এবং 40,000 টাকা দেওয়ার পরে এক পর্যায়ে তাকে ওইখান থেকে চুপ বেঁধে নিয়ে আসা হয় এক জায়গায়, এক রেল ক্রসিংয়ের এইখানে এনে একটা রিক্সায় তুলে চুপটা খুলে দিয়ে বলা হয় তুই আর পিছনের দিকে তাকাবি না, বাসায় চলে যা। দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম সামনে থেকে বিপদগামী নারীরা এই জালে বা ফাঁদে ফেললেও পেছনে ভয়াবহ এক চক্র বিরাজ করে। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ময়মনসিংহ ব্যুরো প্রধান হুসাইন শাহিদ রয়েছেন। শাহিদ, আমরা দেখছিলাম যে এর পেছনে আরও ভয়ঙ্কর চক্র জড়িয়ে আছে, কিন্তু এরা টার্গেট কিভাবে নির্ধারণ করছেন এবং সেই টার্গেটের কাছে পৌঁছচ্ছেন কিভাবে? সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা এতই এটার উপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রে আমরা এটার উপরে এডিক্টেড হয়ে গেছে যে আমি আমার ফেসবুকে কিন্তু আমার নিজের তথ্য নিজেই উপস্থাপন করছে, আমার জন্মদিন কবে সেটা উপস্থাপন করছে, আমার ফ্যামিলি মেম্বারদের ছবি উপস্থাপন করছে, আমিও করছি, আপনিও করছেন। তো এই জায়গা থেকে আমাদের নিজেদের সকল ইনফরমেশন কিন্তু আমরা নিজেরাই দিচ্ছি অনলাইনে, প্রতিদিনকার তথ্য আমরা দিয়ে দিচ্ছি। আজ আমি এই জায়গায় আছি, ঢাকায় আছি, আজ আমি চিটাগাং আছি। তো এই ধরনের তথ্য আমরাই কিন্তু তাদেরকে দিচ্ছি। তাদের কাজটি হচ্ছে কি যে সঠিক ব্যক্তিকে চিহ্নিত করে ওই ইনফরমেশনগুলো সেখান থেকে কালেক্ট করে নেয় এবং তারা তাদের মতো কাজ করা।
এখানে যে প্যাটার্নটা আসছে সেটা একটা বিষয় যে এই যে নারীরা যে আমার সাথে একজন ব্যক্তির সাথে সম্পর্ক করছে বা ফোনে কথা বলছে, তারপর তাকে বাসায় ডেকে নিয়ে যাচ্ছে এবং তারা সহজেই তার সবকিছু ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দিচ্ছে, বিষয়টা এত সহজ না। এদের পেছনে কেউ না কেউ অবশ্যই আছে এবং সেটি কি করছে যে বেশ কয়েকটি ঘটনায় আমি যেটি পেয়েছি যে যখন ছেলেটি ওই রুমের ভিতর বা ওই ফ্ল্যাটের ভিতর প্রবেশ করেছে তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ পরিচয়ে একদল লোক এসে হাজির হয়েছে। এরা কিন্তু কেউ পুলিশে চাকরি করছে না, এরা হচ্ছে যে পুলিশ সেজেছে, হাতে ওয়াকিটকি নিয়ে বা হ্যান্ডকাফ জোগাড় করে সেই হ্যান্ডকাফ নিয়ে তারা প্রবেশ করছে এবং বোঝাচ্ছে যে তুমি এখানে একটি আকাজ করতে আসছো, সেই জায়গা থেকে তোমাকে আমরা ধরেছি, এখন তোমাকে আমরা চালান দেব। নারী ও শিশু নির্যাতন আইন থেকে শুরু করে বিভিন্ন যেসব আইন রয়েছে সেগুলো কিন্তু এখানে অনেকটাই কিন্তু তাদের ভয় দেখানোর যে হাতিয়ার হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। তো সেই জায়গায় এই যে পরিবেশ তৈরি করা হচ্ছে, সেই পরিবেশের থেকে আপনি চাইবেন যে আপনার পকেটে টাকা না থাকলেও, যে কয়েকটি ঘটনায় দেখেছি বিকাশে টাকা আনা হয়েছে, নগদে টাকা আনা হয়েছে, তো এইভাবে কিন্তু আমি আমার নিজেরটাকে তুলে দিচ্ছি। আর আরেকটি এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমার নজরে এসেছে যে এই কাজটি করতে যাওয়ার সময় যে তাদের আরেকটি পদ্ধতি আছে যে আপনাকে কিভাবে ব্ল্যাকমেল করার। আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি, আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে একটি ভিডিও কল দিয়েছি, আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনি সেই ভিডিও কলটি রিসিভ করেছেন। রিসিভ করার পরে দেখা যাচ্ছে যে ওই ফোনের ওই পাশে যিনি আছেন তিনি খুবই আপত্তিকর অবস্থায় আছেন, একজন নারী, এবং আপনি হঠাৎ করে যখন এটি আপনি রিসিভ করছেন আপনার ছবিটাও সেখানে ভাসছে ভিডিও কলে, তখন সাথে সাথে সেটি স্ক্রিনশট নিয়ে নেওয়া হচ্ছে। সেই স্ক্রিনশট পরবর্তীতে আপনাকে যখন পাঠানো হচ্ছে যে তুমি আমার সাথে ভিডিও কলে এভাবে কথা বলেছ, যদি আমার চাহিদা পূরণ না করে তাহলে আমি তোমাকে এটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবো। আত্মসম্মানের যে ভয়, সেই ভয়টি দেখায়। এটিও কিন্তু তাদের একটি পন্থা যে তারা কিভাবে কাজ করে। তো এই পুরো প্রক্রিয়ার সাথে কিন্তু যারা পেশাদার অপরাধী তাদের একটি অংশ কিন্তু শক্তিশালীভাবে জড়িয়ে আছে এবং তারা পেছন থেকে কিন্তু পুরো বিষয়টা, আপনি এক জায়গায় বাসা ভাড়া নেবেন, সেই জায়গায় আপনি অপরাধ করবেন, আপনাকে পুলিশের নজর থেকে আপনি বাঁচবেন, পুরো প্যাকেজটি যে কন্ট্রোল করে সেটি কিন্তু হচ্ছে মাস্টার মাইন্ড এবং তারা কিন্তু পেশাদার অপরাধী। এবং যেসব নারীরা ব্যবহৃত হচ্ছে বা যেসব নারীরা নিজেরাই অপরাধ করছেন তারা অনেকেই হয়তো তাদেরকে চেনেন কিংবা চেনেন না, কিন্তু তারা যে কাজটা করে সহজে পার পেয়ে যাচ্ছেন সেই জায়গায় যে পিছনে কেউ নাই সেটি তাদের না বোঝার কথা না। কিন্তু একটি পর্যায়ে গিয়ে কিন্তু নারীরা কিন্তু আসলে ব্ল্যাকমেলের শিকার হয়, যে তারা এক দুইটি কাজ হয়তো করেছে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে বা পরিচিতজনের পাল্লায় পড়ে, কিন্তু পরবর্তীতে তাকে এটা কন্টিনিউ করতে হয়, তা না হলে তারও বিপদ আছে। এই ধরনেরও অনেক নারীরা আছেন যারা বিপদে পড়ে হলেও এই কাজগুলো তারা করার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে প্রথম সারির যে নারীরা আমরা যাদেরকে দেখতে পাই সাধারণত, তাদের বাইরে এটা তো গ্রাসরুট লেভেল, এর নিচের শিকড় অনেক গভীরে আছে এবং ত্রিমুখী একটি প্রস্তুতির কথা আপনি বলছিলেন। তারা পুলিশ সেজে এসে কিংবা একটা তৎক্ষণাৎ ভিডিও কলের মধ্য দিয়েও তারা মানুষকে কবজা করার চেষ্টা করে থাকে। শাহিদ, আপনি বলছিলেন যে এই যে নারীরা এরাও বিভিন্নভাবে আসলে এই কাজের সাথে আটকা পড়ে যান। অনেক মাদক সেবী নারীদের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। তারা এখানে একরকম জিম্মি হয়ে যান কিনা, তারা কি দেখলেন? এখন আমাদের যে বর্তমান যে অবস্থান, আমাদের দেশে যে মাদকের যে অবস্থা, এটি ভয়াবহ, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেটি এখন স্কুল কলেজ, মানে একদম স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের হাতে কিন্তু পৌঁছে যাচ্ছে মাদক। তো এই অনেক নারীরা আছেন যারা এই মাদক সেবনে নিজেদেরকে অভ্যস্ত করে ফেলছেন এবং সেই মাদক যার কাছ থেকে তিনি কিনছেন সেই ব্যক্তিটি বা ওই যে চক্রটি রয়েছে তারা তাকে ব্যবহার করছে এইভাবে যে মাদক, যেহেতু সে শিক্ষার্থী, তার মাদক কেনার জন্য তার পয়সা তার কাছে থাকে না, তাহলে তাকে পয়সা ইনকাম করানোর জন্য যে তুমি তোমার পয়সা তুমি নিজে ইনকাম করতে পারবে, তুমি আমার মাদকের চালানটা এখান থেকে ঘিরে নিয়ে যাও, ওইখান থেকে এই করো, বা মাদক সংশ্লিষ্ট কাজে তাকে ব্যবহার করছে, ব্যবহার করে তাকে অপরাধী তৈরি করছে। তারপরে তাকে করছে ব্ল্যাকমেল, যে তুমি যদি এখন এইভাবে হানি ট্র্যাপের কাজগুলো না করো, এইভাবে যদি তুমি মাসে অন্ততপক্ষে 3-4টা ছেলেকে যদি তুমি না নিয়ে আসতে পারো, তাহলে তোমার এই যে ক্রিমিনাল রেকর্ড রয়েছে এটা পুলিশকে দিয়ে দেওয়া হবে কিংবা তোমার পরিবারকে জানানো হবে, তোমার এলাকায় জানানো হবে। এই ধরনের ঘটনাও কিন্তু এখানে ঘটেছে। তো অর্থাৎ পুলিশের সাথে আমার এই বিষয়ে যে কথাবার্তা হয়েছে সেখানে থেকে একটি বিষয় তারা বলেছেন যে বেশিরভাগ ক্ষেত্রে হানি ট্র্যাপের যে পিছনে মাস্টার মাইন্ড থাকে
তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বা এই ধরনের অপরাধ সংশ্লিষ্ট কাজে তারা জড়িত আছে এবং তারা এই মেয়েদেরকে ব্যবহার করছে। আবার অনেকেই আছে যে মেয়েরা আছে যে নিজের ইচ্ছায় তারা অপরাধী হয়ে যাচ্ছে পারিপার্শ্বিক কোনো বাস্তবতার কারণে। অনেক ঘাঘু অপরাধী এর সাথে জড়িয়ে আছে এবং তারাই মূলত এর মূল নিয়ন্ত্রণকারী। শাহিদের পর্যায়ে আপনাকে আবারও একটু থামাতে হচ্ছে। দর্শক, আমরা শুনছিলাম কিভাবে এই অপরাধের জাল যারা বিছিয়েছেন তাদের পেছনে ভয়ঙ্কর চক্র লুকিয়ে আছে। আমরা জানবো তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন একটা বিরতির পর। দর্শক, আবারও স্বাগত ক্রাইম সিনে। পেশাদার অপরাধীরাই হানি ট্র্যাপ চক্রের মাস্টারমাইন্ড। চক্রের বেশিরভাগ নারী সদস্যদের কৌশলে ব্ল্যাকমেইল করে যুক্ত করা হয় এই অপকর্মে। অপরাধ নিয়ন্ত্রণে ঘটনার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে অপরাধ বিশেষজ্ঞরা কি বলছেন সেটাই জেনে আসে এবার। পুলিশের তদন্ত বলছে মাদক কারবারিরা বিভিন্ন কায়দায় নারীদের ব্যবহার করছে। অনেক সময় নারী মাদক সেবীদের বাধ্য করা হচ্ছে অপরাধমূলক কাজে। এই চক্রের পেছনে বিভিন্ন পেশাদার অপরাধীর সক্রিয়তা দেখে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। খোঁজা হচ্ছে এসব চক্রের গডফাদারদের। সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মোবাইল, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ এবং ডেটিং অ্যাপস সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হলো টিকটক আর হলো ইমো, বিশেষ করে ইমোটা খুবই ভার্নারেবল। এইগুলোতে থেকে আসলে এই ধরনের হানি ট্র্যাপের কাজগুলো বেশি শুরু হয়। তো যারা ব্যবহারকারী থাকবেন তারা অবশ্যই সেই ক্ষেত্রে সচেতন থাকবেন। অভিভাবকদের অবশ্যই একটা রোল আছে, কারণ তার মেয়ে বা তার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, তাদের লাইফস্টাইল কেমন, এটা তো বাবা মারই জানার কথা। এটা বাবা মা যদি খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তাহলে হয়তো বা এই অপরাধটা কন্ট্রোল করা যায়। শহর অঞ্চল, কোতোয়ালি থানাতে এই ধরনের ঘটনাগুলো বেশি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে মেস এবং ব্যাচেলর মেয়ে যারা আছে, যারা বাসা ভাড়া নিয়ে থাকছে, তাদের প্রতি আমাদের আসলে আমরা সার্ভিলেন্স তাদের করতেছি। বিশেষ করে তাদের জীবনযাত্রার মান এবং তারা কোন সোসাইটি থেকে এসেছে সেগুলো আমরা তুলনামূলকভাবে আলোচনা করে এই অপরাধটাকে আমরা নির্ধারণ করার চেষ্টা করতেছি। আইন শৃঙ্খলা কমিটিও গুরুত্ব দিয়ে দেখছে এসব অপরাধ। কমিটির সভাপতি ময়মনসিংহ জেলা প্রশাসক বলছেন, এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। এটা নিয়ে বিশেষ করে জনগণকে একটু সচেতন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। পাশাপাশি আমাদের যারা পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে যে সমস্ত অপরাধের বিরুদ্ধে স্টার্ন অ্যাকশন নেওয়া হয় এবং কীভাবে আমরা যারা ভাড়াটিয়া আছেন বা যারা আপনার বাসা ভাড়া দিয়ে থাকেন তাদেরকে বলবো যে বাসা ভাড়া প্রদানের আগে অবশ্যই যেন যাচাই বাছাই করে বাসা ভাড়া যেন প্রদান করা হয়। অন্যথায় এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। আমরা এটাকে সামাজিকভাবে মানুষকে সচেতন করে তুলে তাদেরকে আপনার একটা প্রতিরোধের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। প্রতারক চক্রকে ধরতে মাঠে নেমেছে র্যাবও। র্যাব বলছে, যেসব নারী হানি ট্র্যাপে যোগ দিচ্ছে তারা একটি চক্রের ভেতরেও পড়ে যাচ্ছে, যেখান থেকে ওই মেয়ে চাইলেও আর বের হতে পারছে না। এক সময় চক্রটি নারীদের বাধ্য করছে মাদক বিক্রি ও পরিবহনের কাজে। কোনো নারী এ ধরনের চক্রের শিকার হলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন কর্তা ব্যক্তিরা। এই একটা ট্র্যাপের কারণে এবং একটা ভিডিও থাকার কারণে তাকে মাদকের সাথেও তাকে সংশ্লিষ্ট করছে এবং মাদক সেবন এবং মাদক পাচারে বাধ্য করছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের ডাইমেনশনে তাকে ইউজ করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই ধরনের ট্র্যাপে যাতে না পড়ি সেজন্য পারিবারিকভাবেই সচেতন থাকা দরকার। একান্তই যদি কেউ এই ধরনের ট্র্যাপে পড়ে যায় এবং সেই ট্র্যাপ থেকে সে বের হয়ে আসতে চায় তাহলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 14 আমরা সবসময় তার পাশে থাকার ঘোষণা করছি এবং যে কোনো ধরনের সহযোগিতা এবং এই ধরনের ট্র্যাপ থেকে বের হয়ে আসার জন্য যত আইনি সহযোগিতা দেওয়া দরকার আমরা তাকে দিতে প্রস্তুত আছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, হানি ট্র্যাপের ঘটনাগুলোতে অনেক সময় নারী ও শিশু নির্যাতন আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধীরা। টার্গেটে পৌঁছাতে ফেসবুক ও সামাজিক যোগাযোগের বিভিন্ন অ্যাপস ব্যবহার করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে মানসম্মানের ভয়ে অভিযোগই করছে না ভুক্তভোগী, তাই অপরাধ বেড়েই চলছে। ফেসবুক মিডিয়া, তারপরে যেমন ধরেন ইউটিউব ইত্যাদিতে, টিকটক,
ইত্যাদি নতুন নতুন জিনিস আসছে, এগুলো দেখিয়ে অনেক মেয়েরা নিজেদেরকে বিরাট কিছুভাবে প্রতিষ্ঠিত করে এবং অনেকে কিছু কিছু প্রেজেন্টেশন করে যে আমিও বিবাহিত বন্ধু হতে চাই, এই জাতীয় ফাঁদে ফেলে তারা টার্গেট করছেন সহজ সরল কিন্তু যাদের আইকিউ লেভেল কম কিন্তু কাঁচা পয়সার মালিক কিংবা বিদেশ থেকে আসছেন, বিদেশে টাকা নিয়ে আসছেন, কমপ্লেনও করছেন। আপনি যখন প্রচারটা করতে যাবেন এই লোকের অভিযোগটা প্রচারটা হওয়ার সাথে এই লোকের আত্মীয় স্বজনই তো তার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে এবং তাকে ব্লেম দেওয়া শুরু করবে এবং সে ওইখান থেকে সে ছুটতে পারে না এবং ওই ভীতিটা তার ভিতরে কাজ করে। উপায় হচ্ছে পুরুষদের সতর্ক থাকা। এ ব্যাপারে অবশ্যই আপনাদের মিডিয়ার একটা ভূমিকা আছে, আপনারা যদি সেটা যথারীতি প্রচার করেন এবং মিডিয়াতে যদি জিনিসগুলো আলোচিত হয়। এসব অপরাধে জড়াচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারীরা। খপ্পরে পড়ছে পেশাদার অপরাধীদের। দিন দিন শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে শিক্ষক, উন্নত হচ্ছে পাঠ কার্যক্রম। তাহলে কেন ছাত্র অবস্থায় অপরাধের জীবন বেছে নিচ্ছে শিক্ষার্থীরা? তাহলে কি নৈতিক শিক্ষা ও আদর্শ ছাত্র তৈরিতে ব্যর্থ হচ্ছেন শিক্ষকরা? এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা সামনে আনছেন মাদকের বিস্তার, প্রযুক্তির অপব্যবহার ও বিলাসিতার কথা। আসলে আমাদের সমাজের সব জায়গার মধ্যে বিলাসিতা যখনই যেই করতে চায়, যে সমাজেই করতে চায়, তার অর্থের প্রয়োজন। তো সেই অর্থের যোগান বাবা মা সেইভাবে দিতে পারে না কিংবা ফ্যামিলি থেকে সেইভাবে দেওয়া সম্ভব হয় না। ফলশ্রুতিতে যেটি হয় সেই ক্ষেত্রে তারা যখন নিজেদের বন্ধনমুক্ত হয়ে যায় এই শিক্ষার্থীরা, তখন তারা ন্যায়বোধ কোনটা সেই দৃষ্টিকোণের বাইরে গিয়ে তারা অন্যায় জড়ায় পড়ে এবং বিভিন্নভাবে তারা অর্থ উপার্জনের চেষ্টা করে। এবং এই যে অর্থ উপার্জন এবং বিলাসিতা, এই দুইটার জন্যই মূলত যে হানি ট্র্যাপের যে ঘটনা কিংবা আরও যে বিষয়গুলি সেইগুলি কিন্তু ঘটে যাচ্ছে। এবং আমাদের একটা কমিটমেন্ট তৈরি করতে হবে যে না, আমরা কোথায় যেতে চাই সেইটা আমাদের আগে ঠিক করতে হবে। যে আমাদের যে ঐতিহ্য যেটি, আমাদের যে কৃষ্টি কালচার, সেটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদের মতো আমাদের চিন্তা করতে হবে। আমাদের পথ কিন্তু আমাদেরই তৈরি করে নিতে হবে। আর আমরা যদি বিভিন্ন জায়গা থেকে মিশিয়ে একটি কি বলে যে মিক্সচার জাতীয় কিছু করতে চাই, সেটা আমাদের সমাজের জন্য কোনো কল্যাণ হবে না এবং আমাদের যে দিকে যাচ্ছি এইটা আরও বাড়তেই থাকবে। কাজে আমাদের এখনই সচেতন হতে হবে। এদিকে শিক্ষা নগরী হিসেবে খ্যাত ময়মনসিংহ শহরের বাড়িওয়ালারা পড়েছেন বিপাকে। ঝামেলা এড়াতে ব্যাচেলর ও ছাত্রদের বাসা ভাড়া না দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। দর্শক, আমরা প্রতিবেদনে আইন শৃঙ্খলা বাহিনীর নানা তৎপরতা দেখছিলাম, যেগুলো হানি ট্র্যাপ নির্মূলে কতটুকু কার্যকর জানতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন হুসাইন শাহিদ। তার কাছ থেকে আরও জানবো। শাহিদ, এই যে কিছু তৎপরতা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখলাম, এটি কি পর্যাপ্ত কিনা? এসব চক্রের মূল হোতা যারা, তাদেরকে শনাক্ত করা বা সম্পূর্ণভাবে এই অপরাধ নির্মূল করা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব কিনা, বা তারা সেই পথে আছেন কিনা, কার্যকরভাবে সেই কাজগুলো করছেন কিনা? দেখুন, যে কোনো একটি অপরাধমূলক ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ঘটনার যিনি ভুক্তভোগী তিনি বাদী হয়ে মামলা করবেন এবং তার মামলার প্রেক্ষিতে বিচার কার্য স্বাভাবিক আইনের যে ধারা উপধারা আছে, যে প্রক্রিয়া আছে, সেটি দিয়ে শেষ হবে। কিন্তু এই ক্ষেত্রে সেই ভুক্তভোগীকে খুঁজে পাওয়া অনেক মুশকিল। যিনি এই হানি ট্র্যাপের শিকার হচ্ছেন, দেখা যাচ্ছে যে সমাজে তিনি একজন খুবই পরিচিত জন এমন থাকতে পারেন, ভালো কোনো চাকরিজীবীও থাকতে পারেন, কিংবা সে চিন্তা করে যে তার আত্মসম্মান, মান সম্মানের যে ভয়, নিজের পরিবারের কাছে নিজে ছোট হবেন কিংবা সমাজের কাছে ছোট হবেন, এই ধরনের নানান চিন্তা ভাবনা থেকে কিন্তু এই যে ভুক্তভোগী যারা আছেন বেশিরভাগই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন না। অর্থাৎ পুলিশ, আমাদের আইন যেটা বলে যে পুলিশ তখনই কিছু করতে পারবে যখন হচ্ছে ভুক্তভোগী অভিযোগ করবেন, মামলা দায়ের করবেন, সাক্ষী থাকবে এবং সেই অনুযায়ী পুলিশ তার তদন্ত করে প্রতিবেদন করে চার্জশিট দিবেন, তারপরে বিচার হবে। কিন্তু এই যে প্রক্রিয়াটা, প্রথম যে ধাপ অভিযোগ করা, এই অভিযোগকারী তো আপনি খুঁজে পাচ্ছেন না, পর্যাপ্ত অভিযোগ আসছে না। এবং যারা আসছে একেবারেই যারা ঠেকে গেছে, যে একেবারেই যারা সর্বশান্ত হয়ে যাচ্ছে কিংবা আরও বিপদে পড়তে যাচ্ছে, এরকম তাদের যদি মনে হয়, তাদের মনে কাজ করে, তখন তারা পুলিশের কাছে যাচ্ছেন। তো পুলিশ ময়মনসিংহের যে কয়েকটি ঘটনা ঘটেছে তাতে আমরা যেটি দেখেছি যে পুলিশের কাছে অভিযোগ করার পর তাদেরকে কিন্তু যে বাড়িতে বা যে ফ্ল্যাটে তারা শিকার হয়েছেন বা যে এলাকায় তারা শিকার হয়েছেন, সেখান থেকে পুলিশ তাদেরকে
গ্রেফতার করছে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে অপরাধ করার পর যে জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে সেই জায়গাতে অপরাধী অবস্থান করছে। এর মানে কি? অপরাধী সে মনে মনে নিশ্চিত যে অন্ততপক্ষে যে আমি গতকালকে একজনকে এভাবে ঠকিয়েছি, প্রতারণা করে আমি টাকা পয়সা নিয়েছি, সে পুলিশের কাছে যাবে না। তার কনফিডেন্স লেভেলটা সে এই জায়গায়, এই যে তার কনফিডেন্স লেভেল এটা এসেছে কিন্তু ওই যে যারা ভুক্তভোগী তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতার জায়গা থেকে কিন্তু তারা এটা পাচ্ছে না। আর যারা মাস্টার মাইন্ড রয়েছে, যারা পিছনে থেকে এই পুরো গল্পটাকে সাজাচ্ছেন বা পুরো অপরাধের যে ফরম্যাটটা তৈরি করছেন, তাদেরকে ধরতে পুলিশের যেটি যে তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা কিংবা যেসব অপরাধী আছেন তাদের কাছে তালিকা থাকে বা এই ধরনের অপরাধ কারা করে, এইসব জায়গায় তাদের যে আরও নজরদারি সেটি তাদের আরও বাড়ানো দরকার এবং সেই জায়গা থেকে ভুক্তভোগীকেও আশ্বস্ত করতে হবে। আমি বারবার যদি এটিই বলি যে না ভুক্তভোগী আমাকে অভিযোগ দিচ্ছে না, আমি কাজ করতে পারছি না, বিষয়টা এরকমও না। ভুক্তভোগীর যে আত্মবিশ্বাস যে পুলিশের প্রতি কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যে আত্মবিশ্বাস, সেটিও কিন্তু আমাকে তৈরি করতে হবে। অর্থাৎ কয়েকটা অভিযোগের যদি তারা সুরাহা করতে পারে, এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার করতে পারে, তখনই সাধারণ মানুষ আশ্বস্ত হবেন যে না এরকম অপরাধও হয় এবং এটার আসলে বিচার চাওয়া বা অভিযোগ করা সেটি আসলে কোনো লজ্জার বিষয় নয়, এটি করা যায়। আপনি যে কথাটি বলেছেন আসলে যে বিচার করা, আমাদের দেশের প্রেক্ষাপটে একটি মামলা সেটা বিচার হয়ে রায় পর্যন্ত হওয়ার এই মাঝখানে অনেক গল্প হয়, অনেক গল্প থেমে যায়, অনেক গল্প আরও নানান গল্পের সৃষ্টি করে। আমাদের বিচার প্রক্রিয়াটার দীর্ঘসূত্রিতা এখানে একটি বিষয় আছে। আমি এই ঘটনা নিয়ে যখন বেশ কয়েকটি মামলা নিয়ে কাজ করছিলাম, তখন আমি এমন ঘটনাও পেয়েছি যে মীমাংসা হয়ে গেছে, অর্থাৎ তারা ওই বিচারটা এখন আর চান না, কারণ তারা দেখছেন যে তারা আরও বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন। অনেক অপরাধীদের জামিন হয়ে যাচ্ছে, তারা সেখানে জামিনে ফিরে এসে কিন্তু যার জন্য সে কারাগারে যাচ্ছে তাকে তারা আবার টার্গেট করছে এবং এটি আরও এই টার্গেটটা আরও ভয়াবহ হতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের শঙ্কা থেকে কিন্তু একটি সময় দেখা যায় যে এই মামলাগুলো মীমাংসা হয়ে যায়। মীমাংসা হয়ে যাওয়া বলতে যে যিনি বাদী তিনি হয়তো আর মামলা চালাতে আগ্রহী থাকেন না, এরকম একটি পর্যায় পর্যন্ত চলে যায়। এই জায়গায় আসলে আমাদের এখন কাজ করা দরকার যে দেশের নীতি নির্ধারণী পর্যায় থেকে যে মানুষকে যে দ্রুত সময়ে সুবিচার নিশ্চিত করার যে বিষয়টি সেটি কিন্তু আসলে নজর দেওয়া দরকার। তা না হলে মামলা হলেও পরবর্তীতে বিচার কার্য শুরু হলেও যে শেষ পর্যন্ত যে অপরাধ থামবে এর কোনো সুযোগ নেই। আর পাশাপাশি যারা শিকার হচ্ছে এই হানি ট্র্যাপের ছেলেরা, তাদের আসলে নিজেদের সচেতন হওয়ার চেয়ে নিজেদের নিরাপত্তার কথাটাকে চিন্তা করার দরকার। একজন ওয়েস্টার্ন ড্রেসে সে ফেসবুকে আসছে, টিকটক করছে, তার সাথে মেসেঞ্জারে চ্যাট করছে কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলছে, এই যে লোভ, এই লোভটাকে সামাল দিতে হবে। এই লোভটা যদি আমি সামলাতে পারি তাহলে অনেক কিছুরই সমাধান এখানে হয়। এর বাইরে যদি অন্য কোনো পদ্ধতিতে কিছু করে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের মতো করে কাজ করবে, কিন্তু একজন পুরুষ হিসেবে নিজের লোভটাকে নিজেকে আগে সামলাতে হবে। সেটা যদি আমি করতে না পারি তাহলে আমি ভুক্তভোগী হব। বিষয়টি এরকম। অর্থাৎ শেষ কথা হচ্ছে নিজেদের সাবধানতা, সচেতনতা আসলে সবার আগে, এবং পরবর্তীতে আপনি যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আসার আগে যে অপরাধীদের ভয় ভীতির যেই প্রবণতা, ভয় ভীতি দেখিয়ে আসলে ভুক্তভোগীকে কোণঠাসা করে ফেলা, সেখান থেকেও তাদেরকে ভুক্তভোগীদেরকে উদ্ধার করার জন্য আসলে তৎপরতা বাড়ানো প্রয়োজন প্রশাসনের। শাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুসন্ধান আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যা মামলার 11 নং আসামি রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার সাময়িক বরখাস্ত হওয়া ওসি রবিউল ইসলাম ওরফে নয়নের কথা। তার বিরুদ্ধে থানায় ধরে নিয়ে গিয়ে টাকা নেয়া, টাকা না দিলে চালান করে দেয়া, মনগড়া সাক্ষী বানিয়ে মাদক উদ্ধারের সংখ্যা কমিয়ে আত্মসাৎ, ভুয়া মাদক মামলায় ফাঁসিয়ে দিয়ে টাকা হাতিয়ে নেওয়া থেকে শুরু করে নানা অভিযোগের পাহাড় জমা হয়েছে খোদ পুলিশের দপ্তরই। ওসি রবিউলের ক্ষমতার অপব্যবহার করে টাকা কামানো এবং সম্পদের অনুসন্ধান করেছে ক্রাইম সিন টিম প্রায় 1 বছর ধরে। তার বিস্তারিত জানানোর চেষ্টা করেছিলাম আমরা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব,
তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।